আচ্ছা, তো আচ্ছা, গত ক্লাসে আমরা যেখানে থেমেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে বেশ কিছু যে মেইনলি আমাদের প্রথম প্রশ্ন ছিল যে নিউট্রিয়েন্ট গুলো কিভাবে প্ল্যান্টের মেমব্রেন ব্যারিয়ার ওভারকাম করে প্ল্যান্ট সেলে ঢুকে। আমরা বলেছি দেয়ার আর সাম প্যাসেজ ফর যে নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট, এবং সেই প্যাসেজগুলো প্রোভাইড করে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন। এবং সেখানে আমরা বলেছিলাম যে সেখানে তিন ধরনের প্রোটিনের কথা আমরা বলেছি। একটা হচ্ছে আয়ন চ্যানেল, একটা হচ্ছে ট্রান্সপোর্ট আয়ন ট্রান্সপোর্টার বা ক্যারিয়ার, আর একটা হচ্ছে যে আয়ন যে পাম্প। এবং আমরা বলেছিলাম যে এই আবার বলেছি যে ট্রান্সপোর্ট প্রোটিনগুলো আবার তিন ধরনের। তো একটা হচ্ছে ইউনিপোর্ট ট্রান্সপোর্টার, অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্টার এবং সিমপোর্ট ট্রান্সপোর্টার। এবং সেখানে আমরা বলছি ইউনিপোর্ট শুধু সিঙ্গেল আয়ন একদিকে। ট্রান্সপোর্ট করে, অ্যান্টিপোর্ট বিপরীত দিকে দুই ধরনের আয়ন ট্রান্সপোর্ট করে, এবং সিমপোর্ট দুই ধরনের আয়ন একই দিকে ট্রান্সপোর্ট করে। এবং আমরা সেখানে বলেছিলাম যে এখানে ট্রান্সপোর্ট প্রোটিনগুলোকে আমরা তাদের যখন কি ধরনের ট্রান্সপোর্ট করে, প্যাসিভ ট্রান্সপোর্ট বা আমরা এটাকে বলি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এবং সেটাকে করে হচ্ছে শুধুমাত্র ইউনিপোর্ট এবং আয়ন চ্যানেল। আমরা জাস্ট এখানে গত ক্লাসের কনসেপ্টই আগে বলছি। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দু ধরনের আছে। একটা হচ্ছে যে প্রাইমারি অ্যাক্টিভ আর সেকেন্ডারি অ্যাক্টিভ। আমরা বলেছি যে যখন এটিপি ইউজ হয় তাহলে সেটাকে আমরা বলছি প্রাইমারি অ্যাক্টিভ, আর যখন এটিপি ইউজ হয় না সেখানে আমরা বলছি সেকেন্ডারি অ্যাক্টিভ। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার হচ্ছে আয়ন পাম্প, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার হচ্ছে সিমপোর্ট এবং এন্টিপোর্ট। এই পর্যন্ত আমরা আসলে তোমাদের আলোচনা করেছিলাম। তো তোমাদের তখন প্রশ্ন এসেছিল যে যে ট্রান্সপোর্ট প্রোটিনগুলো আমরা আমরা গত ক্লাসে কেমিক্যাল পটেনশিয়ালের কনসেপ্টটাও বলেছি, নার্স ডিকনশন বলেছি, যে সেখানে আমরা যে নার্স ডিকনশনের মাধ্যমে আমরা আসলে শুধুমাত্র প্যাসিভ ট্রান্সপোর্ট যে আয়নগুলো ট্রান্সপোর্টেড হয় সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, আর যেগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারি তাদের ক্যালকুলেশনের রেজাল্টের মাধ্যমে। এবং এখন তোমাদের কে যেন প্রশ্ন করেছিলে তোমাদের স্যার আহ, না না, আগে প্রশ্ন করেছিলে স্যার তাইলে আয়নগুলো যে যদি আমরা বলেছি যে প্ল্যান্টটা একটা নেট নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল মেনটেন করে, অর্থাৎ সব সময় নেগেটিভ চার্জ মেনটেন করে, তাহলে সেটা কিভাবে মেনটেন করে আমরা প্রশ্ন ছিল তাই না একটা প্রথম। দ্বিতীয়ত কিভাবে ক্যাটায়নগুলো ট্রান্সপোর্টেড হয়, আর কিছুগুলো কিভাবে অ্যানায়নগুলো ট্রান্সপোর্টেড হয়। আবার আমার আরেকটা প্রশ্ন আছে, আয়ন ট্রান্সপোর্টটা সিলেক্টিভ, তাহলে এই সিলেক্টিভ ট্রান্সপোর্টটা কিভাবে প্ল্যান্ট আসলে মেডিয়েট করে। আমরা বলেছিলাম যে তোমার আহ, কতগুলো মানে প্ল্যান্টের এক এক সময় এক একটা আয়নের দরকার হয়। যখনই ক্লাসে থাকি তখন কেউ না কেউ ফোন করবে। আচ্ছা, এনিওয়ে, তো যেখানে আমরা বলছিলাম যে আজকে আমাদের মেইনলি আমরা ডিসকাস করব একটা প্ল্যান্ট সেলে কিভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন। প্লিজ মিউট করে নাও যে আওয়াজ করছো। আর তোমরা যারা ক্লাসে আছো তারা তোমাদের আইডিটা প্লিজ অ্যাটেন্ডেন্স হিসেবে টাইপ করে দাও তোমাদের আইডিটা মেসেজ বক্সে। ওকে, আচ্ছা। তো এনিওয়ে, তো আমরা প্রথমে আসি যে আমাদের একটু যদি আমাদের ট্রান্সপোর্ট প্রোটিনটা নিয়ে আমাদের একটু আহ, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে জি স্যার। জি স্ক্রিনে স্যার। এই যে ট্রান্সপোর্ট প্রোটিন গুলো দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস আচ্ছা, স্যার। জি ওকে স্যার, ফাইন। দেখতে পাচ্ছি। ওকে ফাইন। তো এখানে আমরা বলছি যে ট্রান্সপোর্ট প্রোটিনগুলো আমরা বলছি আয়ন চ্যানেল, ইউনিপোর্ট, সিমপোর্ট, অ্যান্টিপোর্ট এবং আয়ন পাম্প। এখানে আয়ন চ্যানেল তো চ্যানেল প্রোটিনই, ইউনিপোর্ট, সিমপোর্ট এবং অ্যান্টিপোর্ট এগুলো হচ্ছে সবই ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিন। এবং ইউনিপোর্ট কি করে? ইউনিপোর্ট শুধুমাত্র একটা আয়নই ট্রান্সপোর্ট করতে পারে যে কোনো একদিকে। দ্বিতীয়ত সিমপোর্ট আমরা বলছি, মনে করো আহ, যদি আমরা এটা যদি
কথার কথা যে এখানে পটাশিয়াম এবং ধরো পটাশিয়াম এবং নাইট্রেট দুই ধরনের আয়ন সে নিতে পারলো, এটাকে আমরা বলছি সিম্পোর্ট একই দিকে। আবার যদি আমরা এইভাবে দেখি এটা, স্যার স্যার আপনি কি হোয়াইট বোর্ড দেখাচ্ছেন? স্যার আমরা তো স্লাইড দেখতেছি। আমি স্লাইড করছি কারণ হোয়াইট বোর্ডে লিখতে গেলে দেখি যে ওই লেখা মোটামুটি যে মানে পড়ার জন্য আরেকজন লোক লাগবে, তাই না নাকি? জি স্যার। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আর স্যার আমরা বলছি অ্যান্টিপোর্ট হচ্ছে যে দুইটা আয়ন দুই দিকে এন্টার করবে, কেমন? এটা মানে মেইন কনসেপ্ট। আর আয়ন, এই যে আয়ন পাম্পটা হচ্ছে এটিপি ইউজ করে তোমার কোনো নির্দিষ্ট আয়ন সে ট্রান্সপোর্ট করবে। কথার কথা আমরা যদি এখানে একটা পটাশিয়াম আয়নটাই দিয়ে দিই, তাহলে সে এটিপি ইউজ করে সেটা কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে অথবা কেমিক্যাল পোটেনশিয়ালের গ্রেডিয়েন্টে, অর্থাৎ হাই যে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে। তো আমরা যদি এই যেখানে ক্লাসিফিকেশন করি, প্যাসিভ ট্রান্সপোর্ট মানে ফ্রম লো কনসেন্ট্রেশন টু, এই যে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনের দিকে ট্রান্সপোর্ট করে চ্যানেল এবং ইউনিপোর্ট। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দু ধরনের, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটিপি ইউজ করে আয়ন পাম্প লো কনসেন্ট্রেশন, যে তোমার লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যায়, এবং সিম্পোর্টও একইভাবে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যায়, কিন্তু কোনো এটিপি লাগে না। এইটুকু পর্যন্ত আমরা বোধহয় ক্লিয়ার হয়েছি, তাই না? আচ্ছা, তো আমরা যদি মনে করি তোমাদের প্ল্যান্ট সেলটা সম্পর্কে যদি আমরা একটা আইডিয়া দিই, এখানে আমরা একটা প্ল্যান্ট সেল দেখাচ্ছি। তো এখানে প্ল্যান্ট সেলের এটাকে আমরা কি বলি? এটা তোমরা এখন আনমিউট করে নাও, পরে মিউট করতে হলে আমি সবাইকে করে দেব। স্যার আপনার কথা আসলে সেভাবে ফলো করতে পারছি না, জানি না সমস্যাটা আমারই কিনা, মানে কোনো ইন্ডিকেটর ওখানে আসতেছে না। স্যার এখানে কোনো ইন্ডিকেটর স্যার আছে আপনি স্যার সিম্পোর্ট ইউনিপোর্ট দেখাচ্ছেন, কিন্তু স্যার আমরা তো দেখতেছি ক্যাটায়ন অ্যানায়ন ব্যালেন্সিং রুট প্ল্যান্ট সেলের একটা স্লাইড দেখতেছি স্যার। আই হাই, এটা হইলে তো সমস্যা না। আচ্ছা ঠিক এতক্ষণ আছে, এই যে এটাই দেখেছি। আচ্ছা তাহলে তো দাঁড়াও দাঁড়াও এই দাঁড়াও, কারণে স্যার তখন বললাম স্যার যে আপনি কোথায় লিখতেছেন আসলে। ওকে দাঁড়াও, এখন ঠিক আছে? না স্যার, জি স্যার এখন ট্রান্সপোর্ট প্রোটিন, এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ সরি, আমি সত্যি সরি তোমাদের এই অসুবিধার জন্য। তো যাই হোক, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এটা আমার যেহেতু আমার গুলির জন্য এটা স্পন্টেনিয়াসলি মুভ করা কঠিন, মানে এখন ইউজ টু হয়নি। তো যেটা আমরা বলছিলাম যে চ্যানেল বলছি আমরা ইউনিপোর্ট, সিমপোর্ট, অ্যান্টিপোর্ট এবং আয়ন পাম্প। এর মধ্যে আমরা বলেছি যে আয়ন চ্যানেল, এই তিনটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিন, ঠিক আছে, ট্রান্সপোর্টার। আর চ্যানেলটা তো চ্যানেল, আর এখানে আমরা বলছি আয়ন পাম্প, তাই না? আয়ন পাম্প এবার বোঝা যাচ্ছে যে আমি হাইলাইটেড হচ্ছে তো? জি স্যার এখন বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা বলেছি যে প্যাসিভ ট্রান্সপোর্ট যেটা হয় বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন মানে কি? এটা ডিফিউশনই, মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে আয়নগুলো যায়, কিন্তু এই আয়নগুলোকে তোমার যে যে একটা মেমব্রেনের ভেতর দিয়ে মানে সাহায্য করে হচ্ছে তোমার চ্যানেল এবং ইউনিপোর্ট। এই জন্য এটাকে আমরা বলছি প্যাসিভ ট্রান্সপোর্ট বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন, তাই না? এটা করে হচ্ছে চ্যানেল এবং ইউনিপোর্ট। আর সিমপোর্ট এবং এন্টিপোর্ট এটা হচ্ছে এটিপি ছাড়া লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যায়, এর জন্য এটাকে আমরা বলছি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেখানে এটিপি দিয়ে জোর করে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে পাঠায়, সেটাকে আমরা বলছি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখানে আমরা বলেছি আয়নগুলো যে সিমপোর্ট কি দুই ধরনের আয়ন একই দিকে নেয়, ঠিক আছে? আর এন্টিপোর্ট হচ্ছে দুই ধরনের আয়ন বিপরীত দিকে ট্রান্সপোর্ট করে, ঠিক আছে? ওকে, এটুকু তোমরা দেখতে পাচ্ছ তো? জি স্যার আচ্ছা জি স্যার। এখন, আচ্ছা এখন যদি আমরা প্ল্যান্ট সেলটাকে বলি, তাহলে প্ল্যান্ট সেলের এটা কি জিনিস? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এটা ভ্যাকিউল, ভ্যাকুল, এই যে এটা মেমব্রেনে, এই যে এটাকে কি বলি আমরা? সেল ওয়াল। সেল না, সেল মেমব্রেন, আমরা সেল ওয়াল নিয়ে আসলে, মেমব্রেন আচ্ছা সেল স্যার সেল মেমব্রেন, মেমব্রেন আচ্ছা ওকে। আর এটা
এটা তো বলছো ভ্যাকুয়াল, তাই না? জি স্যার, ভ্যাকুয়াল। ভ্যাকুয়ালের কাজ কি? রিজার্ভার হিসেবে কাজ করে, ওই যে ওয়াটার বা কোনো নিউট্রিয়েন্ট ওয়াটার রিজার্ভ করে কনজার্ভ রাখে। করে, কোষ রসকে ধারণ করে। কোষ রসকে ধারণ করে না? আচ্ছা, তো আসলে এটা একটা রিজার্ভার হিসাবে কাজ করে। এটা রিজার্ভার ফর এভরিথিং। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে এই রিজার্ভারটাকে ঘিরে রেখেছে কে? এটাকে কি বলে? এটাকে টোনোপ্লাস্ট। হ্যাঁ, টোনোপ্লাস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। তো টোনোপ্লাস্ট হচ্ছে যে তোমার মেমব্রেন প্রোটিন হচ্ছে বাইলেয়ার লিপিড মেমব্রেন, আর টোনোপ্লাস্ট হচ্ছে মনোলেয়ার বা সিঙ্গেল লেয়ার লিপিড মেমব্রেন। সে এটা দিয়ে, তার মানে মেমব্রেন, যে সেল মেমব্রেন যে ম্যাটেরিয়ালে গঠিত, টোনোপ্লাস্টও কিন্তু সেটা হচ্ছে থিনার। তো আমরা এই ট্রান্সপোর্ট প্রোটিনগুলো সাধারণত সেল মেমব্রেন এবং টোনোপ্লাস্টের মাঝখানে, যে মানে তারা যে তাদের অবস্থান থাকে, এবং তারা এই মেমব্রেনের পারমিয়েবিলিটি এবং টোনোপ্লাস্টের পারমিয়েবিলিটি মেনটেন করে। এখানে তোমাদের আরো দুইটা টার্ম একটু আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি, যে এখানে সেটা হচ্ছে যে ইফ্লাক্স এটা তোমাদের একটু মনে রাখতে হবে, আমরা পরবর্তীতে যখন আলোচনা করব। আর একটু হচ্ছে ইনফ্লাক্স। এই দুটো টার্মের সাথে তোমরা পরিচিত আছো? নো স্যার। স্যার শুনিনি কোনোদিন এটা। আচ্ছা, ঠিক আছে, তা আমরা তাহলে, আচ্ছা, ইফ্লাক্স মানে হচ্ছে কোন একটা আয়ন, ইফ্লাক্সটা যদি সাইটোপ্লাজম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে কোথায় যেতে পারে? আইদার ভ্যাকুলে যেতে পারে অথবা এক্সটার্নাল সলিউশন, আমরা এটাকে বলি এক্সটার্নাল সলিউশন। আচ্ছা, এক্সটার্নাল সলিউশন যে কোনো, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে কোনো একটা আয়ন যদি বের হয়ে যায়, সেটাকে আমরা বলছি ইফ্লাক্স। সেটা বের হয়ে ভ্যাকুলেও যেতে পারে বা এক্সটার্নাল সলিউশনেও যেতে পারে। আর ইনফ্লাক্স হচ্ছে ভ্যাকুল অথবা এক্সটার্নাল সলিউশন থেকে কোনো আয়ন যদি সাইটোপ্লাজমে প্রবেশ করে, সেটাকে আমরা বলছি ইনফ্লাক্স। তার মানে কি বুঝতে পারছো? আচ্ছা, ইনফ্লাক্স হচ্ছে সাইটোপ্লাজমে কোনো আয়ন যাওয়া, আর ইফ্লাক্স হচ্ছে সাইটোপ্লাজম থেকে কোনো আয়ন বেরিয়ে যাওয়া। বেরিয়ে যেতে পারে কোথায়? ভ্যাকুলেও যেতে পারে অথবা এক্সটার্নাল এক্সটার্নাল সলিউশনও যেতে পারে। এক্সটার্নাল সলিউশন, এখন মনে করি এই সেলটাকে যদি আমি কনসিডার করি, পাশের সেলটাও কিন্তু এক্সটার্নাল বডি আর কি, তাহলে ওই পাশের সেলে যদি চলে যায় সেটাকে আমরা ইফ্লাক্স বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটু জাস্ট যদি দেখাই তোমাকে, যে ভ্যাকুলে তোমার বা এবং সাইটোপ্লাজমে, টোনোপ্লাস্টে এবং মেমব্রেনে বিভিন্ন মেমব্রেন প্রোটিনগুলি এভাবে বসানো থাকে, এবং তারা সেলের এবং এই যে মানে সাইটোপ্লাজম এবং যে ভ্যাকুলের পারমিয়েবিলিটি গুলোকে মেনটেন করে। এখন আসো আমরা আসলে আমাদের মেইন আলোচনা, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে একটু বলে নিলাম, যে একটা সেল সাধারণত কিভাবে ক্যাটায়ন আর অ্যানায়ন মেনটেন করে। তোমাদের একটু জাস্ট এই জায়গাটা যদি তোমরা একটু বুঝতে পারো, তাহলে আমরা মানে একটা সেলের কেসটা যদি বুঝি, তাহলে আমরা পুরো প্ল্যান্টের যে বিষয়টা বোঝাবো। তো এখানে আমরা তোমাদের যেটা বলছি, যে মেইনলি আমরা বলেছি যে প্ল্যান্ট কি করে, তার মেমব্রেন সাইটোপ্লাজমে নেট নেগেটিভ চার্জ মেনটেন করে, অর্থাৎ মেমব্রেন পোটেনশিয়াল নেগেটিভ। নেগেটিভ চার্জ যদি মেনটেন করতে হয়, তাহলে আমার সাইটোপ্লাজমে কি বেশি কোন ধরনের আয়ন থাকবে? অ্যানায়ন। আচ্ছা, অ্যানায়ন থাকবে। তো নর্মালি সাধারণত প্ল্যান্ট কি করে, দুই ভাবে মেনটেন করতে পারে। এক হতে পারে আমার যে সেলের ভেতর সাইটোপ্লাজমে যত ধরনের ক্যাটায়নগুলি আছে, সে কি করে ক্যাটায়নগুলি আইদার আয়ন পাম্প অথবা আয়ন চ্যানেলের মাধ্যমে বা আয়ন পাম্পের মাধ্যমে সে সবচেয়ে অ্যাবান্ডেন্ট আয়নগুলো কি কি? সবচেয়ে অ্যাবান্ডেন্ট আয়ন হচ্ছে তোমার পজিটিভ চার্জ অ্যানায়ন, ক্যাটায়ন হচ্ছে হাইড্রোজেন আয়ন। তো সে কি করে, সে হাইড্রোজেন আয়নগুলোকে পাম্প করে ভ্যাকুল এবং এক্সটার্নাল সলিউশনে বের করে দেয়। যদি বাইরে বেশি পজিটিভ চার্জ হয়, তাইলেও তো এটা নেট নেগেটিভ চার্জ হবে না? জি স্যার।
আর যদি ভেতরে ভেতরের ক্ষেত্রে সবচেয়ে অ্যাবান্ডেন্ট অ্যানায়ন গুলো হচ্ছে তোমরা জানো হাইড্রোক্সিল আয়ন এবং ক্লোরিন। ক্লোরিন। সে কি করে, তো তাহলে ভ্যাকিউল থেকে যত ক্লোরিন এবং যে ইয়েগুলোকে ক্লোরিন এবং হাইড্রোক্সিল আয়ন জমা করে, তাহলে তো এখানে নেট নেগেটিভ চার্জ হবে। আর যদি ক্যাটায়ন যদি যেমন ধরো ক্যালসিয়াম আয়ন, এগুলোকে যদি ভ্যাকুলের ভেতরে নিয়ে যায় অথবা সেলের বাইরে দিয়ে দেয়, তাহলে সেটাও সে কিন্তু নেট পজিটিভ যে নেট নেগেটিভ চার্জ মেনটেন করে। যখনই তোমার নেট নেগেটিভ চার্জ সে মেনটেন করবে, তখন কি করে, তখন যদি তোমার ক্যাটায়ন আয়ন চ্যানেলগুলি, যেমন ধরো আমরা পার্সপেক্টিভ গুলি ডিফারেন্ট, যদি আয়ন চ্যানেলগুলো খুলে যায়, আয়ন চ্যানেল যেমন পটাশিয়াম চ্যানেল, চ্যানেল মানে কি, চ্যানেল মানে একটা টানেল লাইক স্ট্রাকচার, যেটা খুলে দিলে যে আয়নটা এটার ভেতর দিয়ে যেতে পারবে সেটা স্পন্টানিয়াসলি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন থেকে অথবা হাই কেমিক্যাল পোটেনশিয়াল থেকে, মনে রাখবে হাই কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লো কেমিক্যাল পোটেনশিয়াল থেকে যেতে পারে। এখন যেহেতু এখানে নেট নেগেটিভ চার্জ, তার মানে এখানে লো কেমিক্যাল নেগেটিভ পোটেনশিয়াল আছে, তো পজিটিভ চার্জ খুলে দিলে, পজিটিভ চ্যানেলগুলি খুলে দিলে অটোমেটিক্যালি ক্যাটায়নগুলি সেল সাইটোপ্লাজমে ইনফ্লাক্স হয়, তাই না? জি স্যার। একইভাবে কিছু সেকেন্ড মানে কতগুলো এগুলি আমরা বলি ভোল্টেজ রেগুলেটেড, ভোল্টেজ না, যেখানে যেহেতু পোটেনশিয়াল নেগেটিভ পজিটিভ ভোল্টেজ থাকে, এর জন্য আমরা বলি এগুলিকে ভোল্টেজ রেগুলেটেড মেমব্রেন ট্রান্সপোর্টার, ঠিক আছে? তো এখানে কতগুলো যখনই নেট নেগেটিভ চার্জ হয়, কতগুলো ডাইভ্যালেন্ট আয়ন ক্যারিয়ার ইউনিপোর্ট ট্রান্সপোর্টার, ডাইভ্যালেন্ট, এবং এইগুলিকে হচ্ছে নন সিলেক্টিভ ট্রান্সপোর্টার। নন সিলেক্টিভ মানে কি, এটা ডাইভ্যালেন্ট হলে, অর্থাৎ দুই যোজনী থাকলেই আয়নগুলোকে স্পন্টানিয়াসলি এই চ্যানেলটাকে ইউজ করতে, এই ট্রান্সপোর্টার বা ক্যারিয়ারটাকে ইউজ করতে পারে। যেমন ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়ামের ক্যারিয়ার ইউনিপোর্ট, তো সেগুলিও কিন্তু অটোমেটিক্যালি যদি ওপেন হয়ে যায়, ভোল্টেজ রেগুলেটেড ডাইভ্যালেন্ট ইউনিপোর্ট ট্রান্সপোর্টার, সেগুলো অটোমেটিক্যালি সে ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, জিঙ্ক এই ধরনের ডাইভ্যালেন্ট আয়নগুলোকে সে প্যাসিভলি সাইটোপ্লাজমে ইনফ্লাক্স করে, ঠিক আছে? এখন তার মানে কি কোন একটা প্ল্যান্ট সেলের পজিটিভ চার্জড আয়ন অথবা ক্যাটায়ন ট্রান্সপোর্ট কিন্তু কম্পারেটিভলি স্পন্টানিয়াসলি হয়, তাই না? জি স্যার। হ্যাঁ, কারণ পজিটিভলি এটা কারণ নেগেটিভ চার্জ মেনটেন করে। তাহলে অ্যানায়ন ট্রান্সপোর্ট গুলি কিভাবে ঘটে থাকে? এখন কারণ আমরা জানি যে ভেতরে হচ্ছে নেট নেগেটিভ চার্জ, এখন অ্যানায়ন স্পন্টানিয়াস, এখন যদি মেমব্রেন গুলি খুলে যায়, এটিপির সহায়তায় হতে পারে, অর্থাৎ অ্যাক্টিভ ট্রান্সপোর্টই হতে পারে, সেটা এটিপির সহায়তায় হতে পারে, সেটাকে আমরা বলছি প্রাইমারি ট্রান্সপোর্ট, অথবা আরেকটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কনসেপ্টটা তোমাদের একটু বোঝাতে হবে, যে এখানে মনে করো কিছু কিছু আয়ন আছে অ্যান্টিপোর্ট, তাই না? অ্যান্টিপোর্ট মানে কি, আমরা জানি যে কথার কথা, যে ভ্যাকুয়াল থেকে একটা যদি তোমার পজিটিভ চার্জ আয়ন, বা অথবা আমরা যদি এক্সটার্নাল সলিউশন থেকে বলি, যে একটা হাইড্রোক্সিল আয়ন চলে গেলে সেটার বিনিময়ে একটা তোমার না, এটা তো নেগেটিভ, নেট নেগেটিভ চার্জ তো ইয়ে হবে না, তাহলে হাইড্রোক্সিল আয়ন বের হয়ে গেল, একটা নাইট্রেট ঢুকে গেল, তার মানে একটা নেগেটিভ চার্জের বদলে একটা নেগেটিভ চার্জ, অথবা দুইটা নেগেটিভ চার্জের বদলে দুইটা নেগেটিভ চার্জ, যেমন আমরা বলি কি ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন, ঠিক আছে? ডাইহাইড্রোজেন ফসফেট একটা হাইড্রোক্সিল আয়নের জন্য বদলে চলে গেল। আমি তোমাদের এটা কিন্তু উদাহরণ হিসেবে দেখাচ্ছি, মানে আমি তোমাকে বলছি যে তার মানে এটা হচ্ছে অ্যান্টিপোর্ট, এটা হচ্ছে অ্যান্টিপোর্ট, তার মানে একটা হাইড্রোক্সিল আয়নের বদলে একটা নাইট্রেট চলে গেল। অথবা আমরা সিম্পোর্টেও হতে পারে, একটা পজিটিভ চার্জ আয়নের সাথে, মানে যেমন আমরা কথার কথা, যে একটা হাইড্রোক্সিল আয়নের সাথে সাথে একটা ক্লোরাইড আয়ন যদি ঢুকে যায়, অথবা একটা হাইড্রোক্সিল আয়নের সাথে একটা নাইট্রেট আয়ন ঢুকে যায়, অথবা একটা হাইড্রোক্সিল আয়নের সাথে একটা ডাইহাইড্রোজেন ফসফেট, এটা কিন্তু সিঙ্গেল ভ্যালেন্ট, হ্যাঁ, সেটা চলে যায়, তাহলে কি সেটাকে আমরা বলবো সিম্পোর্ট ট্রান্সপোর্টার। কিন্তু যেহেতু ভেতরে হচ্ছে নেট নেগেটিভ, তার মানে সে কি নেগেটিভ চার্জ আরো নেগেটিভের দিকে গেল, অর্থাৎ যে বেশি নেগেটিভের দিকে, কম নেগেটিভ থেকে বেশি নেগেটিভে একটা নেগেটিভ আয়ন গেল, এর জন্য সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কিন্তু যেহেতু এখানে কোনো এটিপির তোমার খরচ হয়নি, এর জন্য এটাকে আমরা বলছি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট।
তাহলে আমি যদি সামারাইজ করি, আমরা যদি সামারাইজ করি, তাহলে প্ল্যান্ট সেল, যে প্ল্যান্ট সাইটোপ্লাজম অথবা যে কোনো সেলের সাইটোপ্লাজম, সে নর্মালি তোমার নেট নেগেটিভ মেমব্রেন পোটেনশিয়াল মেনটেন করে। সে কিভাবে করে? আইদার বেশি ভ্যাকুল সাইটোপ্লাজম থেকে ভ্যাকুলে অথবা এক্সটার্নাল সলিউশনে পজিটিভলি চার্জ আয়নগুলোকে যে তোমার ইফ্লাক্স করে করে নেয়, অর্থাৎ ভ্যাকুলে, অথবা যার ফলে এখানে একটা পজিটিভ চার্জের শূন্যতা। নাহিদ নূর, কিছু বলছো? আচ্ছা, যাই হোক, তো আমরা বলছি যে পজিটিভ চার্জ গুলো যেহেতু শূন্যতা তৈরি করে, নেট নেগেটিভ চার্জ তৈরি করে, যার ফলে নেগেটিভ মেমব্রেন পোটেনশিয়াল তৈরি হয়। এবং যখন আয়ন চ্যানেল এবং ইউনিপোর্ট ট্রান্সপোর্টারের মাধ্যমে স্পন্টানিয়াসলি পজিটিভ চার্জ আয়নগুলো বা ক্যাটায়নগুলো সাইটোপ্লাজমে ঢুকে। সেকেন্ডলি, পরবর্তীতে আমার যে অ্যানায়নগুলো প্ল্যান্ট সাধারণত সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার গুলো, যেমন ধরো সিমপোর্ট এবং এন্টিপোর্ট ট্রান্সপোর্টারের মাধ্যমে সে উইদাউট যে হ্যাম্পারিং দ্য মেমব্রেন পোটেনশিয়াল, সে যে বাইরে থেকে বা এক্সটার্নাল সলিউশন থেকে নেগেটিভ চার্জ আয়নগুলো বা অ্যানায়নগুলো ট্রান্সপোর্টেড হয়। তো এখন তোমাদের প্রশ্ন মানে আমরা এখানে আসলে তোমাদের বইয়ে এই ফিগারটা দেয়া আছে, তোমাদের বইয়ে আমরা এটা সিম্পলিফাই করার জন্য তোমাদেরকে বোঝাচ্ছি। ওই একই জিনিস বোঝাচ্ছে মেইনলি। সে নেট পজিটিভ চার্জ মেনটেন করতে হলে মেইনলি এটিপি থেকে হাইড্রোজেন আয়ন পাম্প করে নিচ্ছে, অথবা পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়নগুলি পাম্প করে নিচ্ছে, অথবা হাইড্রোজেন আয়ন বা ক্যালসিয়াম আয়ন বা জিঙ্ক আয়ন এগুলোকে বের করে দিয়ে নেট পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ তৈরি করছে। তারপরে ক্যাটায়ন চ্যানেলগুলো বা ইউনিপোর্ট ক্যারিয়ারগুলো সেগুলো স্পন্টেনিয়াসলি তার ডিজায়ার্ড আয়নগুলো নিচ্ছে। আর অ্যানায়নগুলি সাধারণত সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে অ্যান্টিপোর্ট অথবা সিমপোর্ট ট্রান্সপোর্টারের মাধ্যমে অ্যানায়নগুলো সে ট্রান্সপোর্ট করে থাকে। এটাকে আমরা কাপলড ট্রান্সপোর্টারও বলি। ঠিক আছে? তো এখন তোমাদের কাছে আসলে বিষয়টা আমরা খুব সিম্পলিফাইড ওয়েতে, তোমাদের কাছে এখন কমপ্লেক্স মনে হতে পারে, সিম্পলিফাইড ওয়েতে মানে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা, এই প্রসেসটা স্পন্টানিয়াসলি সব সময় চলছে। এবং এখানে তোমাদের অনেক সময় প্রশ্ন লাগতে পারে যে প্ল্যান্টের তো সব আয়ন সব সময় লাগে না, তাহলে সে ওই সিলেক্টিভ ক্যাটায়ন অথবা সিলেক্টিভ অ্যানায়ন গুলো কিভাবে সে ট্রান্সপোর্ট করে থাকে? তো এর জন্য আমরা বলি যে এই অনেকগুলো ট্রান্সপোর্টার গুলি, আমরা বলছি যে যেমন ইউনিপোর্ট এবং সিমপোর্ট অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্টার গুলি, এগুলি হচ্ছে ভোল্টেজ রেগুলেটেড। আবার কতগুলো আয়ন চ্যানেলগুলি আছে ভোল্টেজ রেগুলেটেড। এখন তোমাদের মনে করো, তোমাদের আমি কি তোমাদেরকে আবার ভুল জায়গায় দেখিয়েছি নাকি? না স্যার। না স্যার। হ্যাঁ, না স্যার। আমরা না, আমার তো মনে হচ্ছে ভুল জায়গায় দেখিয়েছি। স্যার না আমরা স্যার, এই ওটা বইয়ের পৃষ্ঠা দেখলাম স্যার এতক্ষণ, ওই বইয়ের ফিগারটা সাইজ। এটা দেখেছো? জি স্যার। আচ্ছা, এটা আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো, অসুবিধা নেই। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার একটু ওই স্লাইডটা দেখাবেন। এটা না স্যার, তার আগেরটা। জি স্যার। এটা স্যার এখানে না স্যার, তারপর এটা স্যার। হ্যাঁ, স্যার এখানে বলেন যে স্যার ক্যাটায়ন পাম্পের মাধ্যমে এই যে ফার্স্টে পজিটিভ চার্জ গুলোকে ইফ্লাক্স করে এক্সটার্নাল সলিউশনে নিয়ে যাবে। এভাবে মানে ওইটা নেগেটিভ নেগেটিভ চার্জ মেনটেন করবে। তারপরে স্যার ক্যাটায়ন গুলি ইউনিপোর্টের মাধ্যমে আসবে। আর অ্যানায়ন গুলোর ক্ষেত্রে বললেন স্যার সিমপোর্ট বা অ্যান্টিপোর্ট দুই ভাবে আসতে পারে। স্যার এই যে অ্যান্টিপোর্টের ক্ষেত্রে বললেন যে স্যার যে নেগেটিভ আসে, স্যার যে সেকেন্ডারি যে ট্রান্সপোর্টটা বললেন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা, স্যার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আবার নেগেটিভ আসছে না? তো স্যার এটা ক্ষেত্রে আচ্ছা, তোমাকে এখানে মানে আমি একটা অ্যান্টিপোর্টের ক্ষেত্রে স্যার। তোমাদের একটু বলি যে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা বলেছি প্রথমে যে পাম্প করে সে নেগেটিভ চার্জ করলো, সেকেন্ডলি তার এক চ্যানেল এবং ক্যারিয়ারের মাধ্যমে ক্যাটায়ন আসলো, যখন হ্যাঁ, অ্যানায়নের দরকার হলো একটা তখন আবার পজিটিভ, অ্যান্টিপোর্ট। মনে করো একটা যে নেগেটিভ চার্জ বাইরে দিলে, মানে একটা নেগেটিভ চার্জ ভেতরে ঢুকলে একটা পজিটিভ, একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ যদি একসাথে যায়, তাহলে তো টোটাল নেট মেমব্রেন পোটেনশিয়ালে কি পরিবর্তন হবে? না, পরিবর্তন হবে না।
না, তো সেক্ষেত্রে সে ওইভাবে নিতে পারে। তবে তোমাদেরকে কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে বললাম আগে এটা হলো পরে ওইটা হলো, আসলে তা না। ব্যাপারটা হচ্ছে এটা স্পন্টেনিয়াসলি সে নেগেটিভ চার্জ মেনটেন করতে হলে সে, এবং শুধু নেগেটিভ চার্জ না, সে স্পেসিফিক্যালি মনে করো কোনো একটা আয়ন ট্রান্সপোর্টার, তোমাদের একটু বোঝানোর সুবিধার্থে বলছি, মনে করো ক্যাটায়ন চ্যানেল, এই ক্যাটায়ন চ্যানেল যেটা মেমব্রেন, যে সেল মেমব্রেনে আছে, সেটা 88 মিলিভোল্টে, নেগেটিভ মিলিভোল্টে সে ওপেন হয়। এখন যখন ক্যালসিয়ামের দরকার হয়, সে যে কোনো ভাবে অ্যানায়ন বা ক্যাটায়নের ইনফ্লাক্স এবং ইফ্লাক্সের মাধ্যমে সে প্ল্যান্টটা সে, আমি তোমাদের একটু বলি যে ওই জিনটা ট্রিগার হলে, যখন তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, তখন সে ওই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি জিনটা ট্রিগার হলে সে তখন সে 88 মিলিভোল্ট তৈরি করার জন্য কাজ করা শুরু করে। অর্থাৎ এই যে প্রোটন পাম্প, অর্থাৎ প্রোটনকে পাম্প করে 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 সে 88 মিলিভোল্ট নিয়ে আসে। করবে। তখন এই ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়, শুধুমাত্র ক্যালসিয়ামটা পারমিয়েবল হবে সেলের জন্য, সাইটোপ্লাজমের জন্য। হ্যাঁ, আবার যখন তার মনে হলো তার অ্যানায়ন দরকার, এখন অ্যানায়নের কথা করে বোরন দরকার, এখন বোরনটাও একটা নির্দিষ্ট ভোল্টেজে, মনে করো এই বোরন যে প্রোটন পাম্প, হ্যাঁ, যে বোরন প্রোটন চ্যানেল, যে অ্যান্টিপোর্ট, এটা সে রেগুলেটর একটা নির্দিষ্ট ভোল্টেজ লাগে, সে ভোল্টেজটা সে মেনটেন করলো। এমন না যে সে পুরো সেলের না, একটা লোকালাইজড একটা অংশেই কিন্তু হলো, যে তার এই সেলে দরকার, এই সেলে ওই আয়নটা, ওই জিনটা ট্রিগার করলো, সুতরাং এই সেলই শুধু এই ভোল্টেজটা ক্রিয়েট করলো, ওই সেলই শুধু পারমিয়েবল হলো। আমি সেল বলতে গ্রুপ অফ সেলস হতে পারে, ঠিক আছে? তো তার জি মানে কি স্যার। এটা এটা স্পন্টেনিয়াসলি, এবং আমি বলতেছি যে তোমাদের আমরা সিম্পলিফাইড ওয়েতে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু প্রসেসটা কম্পারেটিভলি অনেক কমপ্লেক্স। এবং আমরা বলছি যে তোমার প্রত্যেকটা টিস্যু স্পেসিফিক পারমিয়েবিলিটি এবং যে তোমার নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, সেক্ষেত্রে পারমিয়েবিলিটিও তখন ডিফারেন্ট সে তৈরি করে অ্যাট দ্য সেম টাইম। যেমন ধরো তোমার এখন মনে করো যেটা ফ্লোয়েমে, সেখানে আমাদের দরকার হচ্ছে ইফ্লাক্স, অর্থাৎ সরি, আমাদের যে ইনফ্লোরেসেন্স যেখানে আছে ফ্ল্যাগ লিফে, সে বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট সে বের করে দিতে চাচ্ছে, যাতে করে যে গ্রেইনে তোমার নিউট্রিয়েন্ট গুলো জমা হতে থাকে। আবার একই সাথে সেখানে কিন্তু রুটে উল্টা সিনারিও, ওখানে বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট সে আপটেক করছে, কারণ সেখানে গ্রেইনের বা লিফে, ফ্ল্যাগ লিফে বেশি করে নিউট্রিয়েন্ট দিতে হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তার মানে স্যার নির্দিষ্ট ভোল্টেজ মেনটেন করার জন্য যখন যেটা প্রয়োজন তখন ওইটা লাগবে, সে তখন ওই ট্রান্সপোর্টার ওই গুলোকে খুলে দিবে বা রেগুলেট করবে, অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট করে। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো এই জন্য, এবং মজার ব্যাপার কি জানো, এই প্রসেসটা আমাদের বডিতে একদম এক্স্যাক্টলি সেম। অর্থাৎ তুমি যদি একটা প্ল্যান্ট সেলের ট্রান্সপোর্ট প্রসেসটা জানো, তাহলে তুমি সব লিভিং অর্গানিজমে যেখানে মেমব্রেন রেগুলেটেড হয় মেমব্রেন প্রোটিন দ্বারা, একই সিস্টেমে তোমরা যখন বিভিন্ন ধরনের ওষুধ খাও, বিভিন্ন ওষুধ খাও না, যে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, তো অ্যাসিডিটির প্রবলেম তোমরা যে ওষুধ খাও দুই ধরনের, একটা খাও অ্যান্টাসিড, তাই না? জি স্যার। অ্যান্টাসিড হচ্ছে জাস্ট তোমার যে ক্ষার খাও, অর্থাৎ ক্যালসিয়াম গুলি বেশি পরিমাণে খাও, যেখানে আমাদের হাইড্রোক্সি। আমাদের বেশি পরিমাণে অ্যাসিডিটি থাকলে আমাদের স্টমাকে সেটাকে সে নিউট্রালাইজ। নিউট্রালাইজ করে, কিন্তু এটাতে কোনো প্রিয় নাই। কিন্তু আরেকটা খাও তোমরা বিভিন্ন ধরনের এসোমিপ্রাজোল অথবা রেনিটিডিন বা এই ধরনের ওষুধগুলি খাও না, সেই ওষুধগুলি কি করে, সেই ওষুধগুলিকে তোমার যে প্রোটন ট্রান্সপোর্টার আছে আমাদের যেগুলি, সেই প্রোটন ট্রান্সপোর্টার গুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয় আমাদের যে পাকস্থলীর, যার ফলে কি সে আর অ্যাসিড প্রডিউস করে না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তো যার ফলে আমাদের অ্যাসিডিটি, এই জন্য খাওয়ার একটু আগে করতে হয়, যাতে করে খাওয়ার সময় আমার তো অ্যাসিড সিক্রেট হয় স্পন্টেনিয়াস, খাবার পেলে সে সিক্রেট হয়, কিন্তু তাদেরকে তুমি বন্ধ করে রাখছো, যার ফলে অ্যাসিড সিক্রেশনটা সে কম হবে। তো এইভাবে মানে সেম প্রিন্সিপালই কিন্তু আমাদের, আমি যে উদাহরণ হিসেবে বুঝালাম যে আমাদের এখানে মেনটেন করে। তো তোমাদের এখানে আমরা একটু পরে প্রশ্ন নিব, আমি এই কনসেপ্টটা তোমাদের ক্লাসরুমে বোঝাতে আমার জন্য সুবিধা হয়, কিন্তু এখানে আমি আসলে বুঝতে পারছি না বোর্ডে ছাড়া আমি কিভাবে বুঝাবো, এর জন্য তার আগে তোমাদের ওই কিছু স্লাইড আগে আগে তৈরি করে নিতে হয়েছে। তো আমরা এখানে কয়েকটা কোশ্চেন তোমাদের প্রায় থাকে, যে এক্সপ্লেইন উইথ এ নিড ডায়াগ্রাম হাউ ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স আর ট্রান্সপোর্টেড ইনটু দ্য প্ল্যান্ট সেল। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা? জি স্যার। আচ্ছা, অথবা এইভাবেও আসে, হাউ এ প্ল্যান্ট সেল মেনটেন্স ইটস ক্যাটায়ন এন্ড অ্যানায়ন ব্যালেন্স, এক্সপ্লেইন উইথ ইলাস্ট্রেশন। তো আমরা সেখানে ইলাস্ট্রেশনে এইভাবেও তোমরা ছবিটা আঁকতে পারো, অথবা সিম্পলিফাইড ওয়েতেও তোমাদের ছবিটা আঁকতে পারো, কেমন?
তো এবং ভালো হয় যে স্টেপ বাই স্টেপ আঁকলে, কেমন এরকম স্টেপ বাই স্টেপ আঁকলে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে বইয়ে তোমাদের এখানে যখন এই চ্যাপ্টার মানে এইটা কিন্তু ওই চ্যাপ্টারে তোমাদের বইয়ে দেয়া আছে, কিন্তু ওখানে একটু এক্সপ্লেনেশনটা অনেকগুলো জিন দিয়ে, কোন জিন আয়ন ট্রান্সপোর্টারটা কোন জিন রেগুলেট করে, ওই জিনের এক্সপ্রেশন কি হবে এইভাবে বলা আছে। কারণ ওটা আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসলে তোমরা এখন ইন্টারমিডিয়েট লেভেলের মেডিকেশন দেই, আর তোমাদের জিনের কনসেপ্টটা দেখা যাচ্ছে এখনো তোমরা জেনেটিক্স এখনো তোমরা ঠিক মতো পড়ো নাই, হয়তো বা পরবর্তীতে পড়ছো, তাই না? এখন এই ইয়ারে আছে নাকি? জি ইয়ারের কি সেল ডিভিশন তোমাদের এই জেনেটিক্সে, এই এই ইয়ারে কি আছে তোমাদের? সাইটোজেনেসিস। সাইটোজেনেটিক্স মানে হচ্ছে স্যার যে মেন্টালিজম, আচ্ছা মাল্টিপল মেন্ডেলিজম, ওকে অ্যালিল। ফাইন, ওকে বুঝতে পেরেছি। তার মানে তোমাদের কিছু কিছু কনসেপ্ট এখন তোমরা পাবে, কিন্তু এটা মানে আমাদের জিনের এক্সপ্রেশনটা বোঝার জন্য বুঝলে বইয়ের টেক্সটটা তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা এনিওয়ে, আমরা চেষ্টা করেছি সিম্পলিফাইড ওয়েতে বোঝানোর জন্য। তো তোমাদের এখন বলো তো তোমাদের কিছু প্রশ্ন আছে কি এখন? স্যার কাপল ট্রান্সপোর্টারটা কি? ট্রাপল ট্রান্সপোর্টার হচ্ছে যখন দুইটা ভিন্ন ধরনের আয়ন একসাথে ট্রান্সপোর্টেড হয়, সেটা এর জন্য এই যে আমরা বলছি সিম্পোর্ট অথবা অ্যান্টিপোর্ট, দুই ধরনের আয়নটা এই দুইটাকেই আমরা বলছি কাপল ট্রান্সপোর্টারস। ঠিক আছে, কারণ তারা দুই ধরনের আয়নকে ট্রান্সপোর্ট করে। ওকে, আর কিছু আরেকটা জিনিস তোমাদের একটু বলি। তো তার মানে এই যে অ্যানায়ন ট্রান্সপোর্টের যদি সব পাম্পের মাধ্যমে হতো তাহলে প্রচুর শক্তি লাগতো, কিন্তু দেখো ইভলিউশনারি ওয়েতেই প্ল্যান্ট এবং সব লিভিং অর্গানিজম কিন্তু একটা ওয়ে আউট করেছে যাতে কি এটা মানে এনার্জি এফিশিয়েন্ট নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট হয়। যেমন এই সিম্পোর্ট ট্রান্সপোর্টার এবং এন্টিপোর্ট ট্রান্সপোর্টারে কিন্তু কোনো এটিপি শক্তির দরকার হয় না, যার ফলে কি তাহলে এটা কি সাস্টেনেবল একটা টেকনিক, কারণ হচ্ছে সে কম শক্তি খরচ করে সব আয়নগুলোকে সে অ্যাবজর্ব করতে পারছে, নিতে পারছে। ঠিক আছে, এবং ক্যাটায়নের ক্ষেত্রেও তাই। দেখো যে স্পন্টানিয়াস ট্রান্সপোর্ট হচ্ছে শুধুমাত্র কিছু সিলেক্টিভ, যখন আন্ডার সার্টেন সিনারিও, যখন কিন্তু তার যে এটিপি ছাড়া সেই স্পেসিফিক নিউট্রিয়েন্ট গুলো নিতে পারবে না। এগুলিও কিন্তু ভোল্টেজ রেগুলেটেড আয়ন পাম্পগুলি। ওকে, আর তোমাদের কি এন্টোমোলজিতে তোমরা অ্যাকশন পোটেনশিয়াল তারপর যে নিউরনের অ্যাকশন পড়েছো না? নিউরন কিভাবে সিগন্যাল যে ট্রান্সমিট করে পড়েছো? এন্টোমোলজিতে পড়েছো না ইন্টারমিডিয়েট পড়েছো? ওই যে সিনাপটিক, এখানেও কিন্তু মেমব্রেন ট্রান্সপোর্টার গুলি কাজ করে। হ্যাঁ, কিভাবে এই যে অনুভূতির গুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে ট্রান্সপোর্ট করে, এবং সেক্ষেত্রে তোমার মেইনলি সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন গুলো ইম্পর্টেন্ট। এবং এই জন্য আমাদের বডিতে যখন সোডিয়াম পটাশিয়াম কমে যায় তখনই কিন্তু সে আর তখন নিউরন গুলো কাজ করে না এবং আমাদের ব্রেইন কাজ করে না। ব্রেইনে সবচেয়ে বেশি কিন্তু এই আয়নগুলো, এই যে নিউরনের সংখ্যা বেশি, সবচেয়ে বেশি, এর জন্য ইলেকট্রোলাইট লাগে, এবং যার ফলে আমাদের কিন্তু স্ট্রোক করে এর জন্য। এবং সে যে আমাদের অনুভূতি প্রকাশের জন্য ইলেকট্রিক সিগন্যালের জন্য মেইনলি ওই আয়ন পাম্পের মাধ্যমে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে আমাদের সিগন্যাল গুলো ট্রান্সমিট করে। আচ্ছা, যে কেউ তোমাদের হয়তো বা পড়াবে এন্টোমোলজিতে, তো মানে মেকানিজম সেম আর কি, মেমব্রেন ট্রান্সপোর্ট। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা নেক্সট টপিকে যাব। আর কোনো প্রশ্ন নাই? ওকে ফাইন। তো আমাদের এখানে হচ্ছে যে ফ্যাক্টরস এফেক্টিং আয়ন আপটেক বাই রুটস। তো আয়ন আপটেক বাই রুটস অর্থাৎ আমাদের যে তোমাদের আমরা আগের কিন্তু অ্যাপোপ্লাস সিমপ্লাস্টের কথা আমরা বলেছি না? অ্যাপোপ্লাজমটা কি? অ্যাপোপ্লাজমটা কি? ইন্টারসেলুলার স্পেস দিয়ে আচ্ছা নিউট্রিয়েন্টের আচ্ছা, অ্যাপোপ্লাজম হচ্ছে ইন্টারসেলুলার স্পেস, তাই না? বিভিন্ন কর্টিক্যাল সেলগুলোর মাঝে যে ফাঁকা জায়গাটা রুটে, আমি যে রুট হেয়ারের পরে যে কর্টিক্যাল সেলগুলো আছে বড় বড়, সেটাকে আমরা অ্যাপোপ্লাজম, কোথাও একটা ছবি আছে বোধহয় আমাদের, এই তো। তো এই যে এখানে আমাদের ইন্টারসেলুলার স্পেসগুলিকে আমরা বলছি অ্যাপোপ্লাজম, তাই না? আচ্ছা, এখন কোন একটা নিউট্রিয়েন্ট সেলের ভেতরে যাওয়ার আগে এই অ্যাপোপ্লাজমে তো বাই এক্সটার্নাল সলিউশন থেকে অ্যাপোপ্লাজমের ভেতরে আসতে পারে না সহজেই, কারণ এখানে সেলগুলোর মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা আছে।
এখন এই নিউট্রিয়েন্ট গুলো এই অ্যাপোপ্লাজমে কত বেশি নিউট্রিয়েন্ট থাকবে এটা ডিপেন্ড করছে কোনো একটা সেলের কর্টিক্যাল, মানে কর্টিক্যাল সেলগুলোর মেমব্রেনের স্ট্রাকচারের উপরে। তোমাদের কি শুনতে অদ্ভুত লাগছে? তো এখন মনে করো যে মেমব্রেনের স্ট্রাকচারে লিপিড লেয়ারে যদি বেশি পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো থাকে, তো তার মানে কি বা ফ্যাটি অ্যাসিড গুলো থাকে, সেখানে ফ্যাটি অ্যাসিড গুলো কি কি মানে তোমার আমরা বা লিপিড মেমব্রেনে আমরা তো জানি যে ফ্যাটি অ্যাসিড থাকে। এখন ফ্যাটি অ্যাসিড গুলি যদি বেশি মানে আমরা বলি ট্রাইগ্লিস যে যে তিনটা হাতের মধ্যে তিনটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড মনে আছে? মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড, ডাইকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড মনে আছে? আচ্ছা জি স্যার, তোমাদের মনে আছে। বা জি স্যার, প্রোটিন, মনে আবার আছে। প্রোটিন আছে, প্রোটিনেরটা হচ্ছে জুইটার আয়ন, এখানে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ পজিটিভ দুইটাই চার্জ দুটাই আছে, তাই না? থাকবে। জি দুইটাই স্যার। থাকে। এখন এই সেলের কর্টিক্যাল সেল মেমব্রেনে যদি লিপিড প্রোটিনের স্ট্রাকচার এমন হয় যেখানে অনেক নেগেটিভ এবং পজিটিভ চার্জগুলি আছে, তার ফলে সেলের সলিউশন থেকে মানে এক্সটার্নাল সয়েল সলিউশন থেকে যে পজিটিভ চার্জ এবং অ্যানায়ন এবং ক্যাটায়নগুলি, আমরা যদি বেশি পরিমাণে নেগেটিভ চার্জ থাকে তাহলে ক্যাটায়নগুলি কিন্তু এই অ্যাপোপ্লাজমে বেশি ভিড় করবে, কারণ সেলগুলো সে ধরে রাখতে পারবে তার সারফেসে। তো তার মানে কি অ্যাপোপ্লাজমটাতে যদি আমার বেশি পরিমাণে ক্যাটায়ন থাকে তাহলে সেটা একটা নিউট্রিয়েন্ট, যখন বা এক্সটার্নাল সলিউশন নিউট্রিয়েন্ট নাও থাকে সে একটা রিজার্ভারের কাজ করবে। আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা আমরা বলছিলাম যে ফ্যাক্টর এফেক্টিং নিউট্রিয়েন্ট আপটেক বাই রুটস। তাহলে ইনফ্লাক্স, যদি ইনফ্লাক্স মানে কি? ইনফ্লাক্স হচ্ছে যে অ্যাপোপ্লাজমে যত বেশি নিউট্রিয়েন্ট গুলো আর থাকবে তত বেশি আয়ন আপটেক রুটের মাধ্যমে বেশি হবে। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে যে এফেক্ট অফ পিএইচ, 3 হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি, 4 হচ্ছে ইন্টারাকশন বিটুইন আয়নস ইন দ্য রাইজোস্ফিয়ার, এবং এক্সটার্নাল কনসেন্ট্রেশন, অর্থাৎ এক্সটার্নাল যদি সয়েলের এক্সটার্নাল সলিউশনে যদি বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে তাহলে সে বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট আপটেক রুটের মাধ্যমে হবে। 3 নাম্বার হচ্ছে প্ল্যান্টের নিউট্রিশনাল স্ট্যাটাস। প্ল্যান্ট যদি মনে করো আমাদের যদি পেট ভরা থাকে, একটু আগে হেভি পোলাও মাংস কোরমা খাইলাম আমরা, তারপরে যদি আমাকে আরো বেশি লোভনীয় খাবার দেয় তাহলে কি আমি মানে খেতে পারবো? তার মানে কি, তাহলে সে নিউট্রিয়েন্ট যতই দাও প্ল্যান্টের যদি সে স্যাটিসফাইড থাকে সে খাবে না। কিন্তু যদি একটা স্টারভেশন পিরিয়ডের পরে নিউট্রিয়েন্ট দাও তাহলে অল্প পরিমাণে নিউট্রিয়েন্ট দিলেও সে নিউট্রিয়েন্ট আপটেক অনেক বেশি হবে। তো সেটা আমরা বলছি নিউট্রিশনাল স্ট্যাটাসটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমরা একটু সংক্ষেপে যদি আমরা এই যে নীল রঙের করা আছে এগুলো আমরা পরবর্তীতে সময় নিয়ে পড়বো, কারণ পিএইচ এর এফেক্টটা খুব সিগনিফিকেন্ট এবং আমরা সেটা ডিটেইলে পড়বো। কিন্তু এখানে আমরা একটু সংক্ষেপে যদি বলি যে ইনফ্লাক্স ইনটু অ্যাপোপ্লাজম, এটা হচ্ছে যে তোমার সেলের যে লিপিড মেমব্রেনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। যত বেশি তোমার অ্যানায়ন, যত বেশি নেগেটিভলি চার্জ আমার মেমব্রেন থাকবে তত বেশি ক্যাটায়ন আমি ধরে রাখতে পারবো, যার ফলে কি তত বেশি আয়ন সে রুটের মাধ্যমে ট্রান্সপোর্টেড হতে পারবে। মেটাবলিক অ্যাক্টিভিটি বলতে আমরা বুঝাচ্ছি তার রেসপিরেশন, তাই না? যে রেসপিরেশন যদি বেশি হয় তাহলে সাধারণত আয়ন আপটেক বেশি হয়, কারণ অনেক বা ফটোসিনথেসিস বেশি হলে আয়ন আপটেক বেশি হয়, কারণ তখন ফটোসিনথেসিস বেশি হলে বেশি করে সে ফটোসিনথেট তৈরি করছে। আবার ফটোসিনথেসিসের জন্য তোমার আয়রন ম্যাঙ্গানিজের প্রয়োজনীয়তা অনেক বেশি, হ্যাঁ, যার ফলে তখন নিউট্রিয়েন্টের ডিমান্ড বেশি বেড়ে যায়, আয়ন আপটেকও বেড়ে যায় সাধারণত। এবং আরেকটা হচ্ছে যে মেটাবলিক অ্যাক্টিভিটি আবার তোমার টেম্পারেচার, অক্সিজেন সাপ্লাই এগুলির উপরে ডিপেন্ড করে। যে সাধারণত আমরা জানি যে প্রতি 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য মেটাবলিক সেলুলার বা এনজাইমিক অ্যাক্টিভিটি অনেক যে কয়েক গুণ বেড়ে যায়। তো সেই কারণে আমরা টেম্পারেচার গুলো মেটাবলিক অ্যাক্টিভিটি রেগুলেট করে, আর মেটাবলিক অ্যাক্টিভিটি যদি বেশি বেড়ে যায় তাহলে নিউট্রিয়েন্ট আপটেক বেড়ে যায়। আবার তোমরা জানো যে ট্রান্সপিরেশনের জন্যও তোমার নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি এবং ফার্দার আপটেক বেড়ে যায়। তো এগুলো তোমাদেরকে আমরা সহজে রিলেট করতে পারবে, এখানে তোমাদের বইয়ে সংক্ষেপে আছে বা ডিটেইল আছে, তুমি সংক্ষেপে পড়ে নিতে পারো। আর এক্সটার্নাল সলিউশন কনসেন্ট্রেশন তো আমরা বলছি যদি ফার্টিলাইজার বেশি দাও নিউট্রিয়েন্ট আপটেকও সাধারণত বেশি হবে, আর পরেরটা তো আমরা আলাপ করেছি। তো ইন্টারাকশন বিটুইন আয়নস এটা আমরা ডিটেইল পড়বো, এবং এফেক্ট অফ পিএইচ এটা আমরা ডিটেইল পড়বো। এখন আমরা যদি এফেক্ট অফ পিএইচটা দেখি, আমি কি তাড়াতাড়ি যাচ্ছি? আচ্ছা জি স্যার। আচ্ছা,
দ্য এফেক্ট অফ পিএইচটা আমরা বলতে পারি পিএইচ কি কি তিন ভাবে, এটা তোমাদের গত বছর ফাইনালে পরীক্ষায় এসেছিল, যে হাউ পিএইচ এফেক্টস দ্য নিউট্রিয়েন্ট আপটেক প্রসেস বাই প্ল্যান্ট রুটস। সেখানে পিএইচ কি বলছে, পিএইচ অফ এক্সটেনশন সলিউশন হ্যাভ প্রোফাউন্ড এফেক্ট অন দ্য আপটেক অফ নিউট্রিয়েন্টস বাই প্ল্যান্ট রুটস ইন 3 ওয়েজ। প্রথমটা কি, এফেক্ট অফ সলিউশন পিএইচ অন কেমিক্যাল স্পিসিস প্রেজেন্ট ইন দ্য সলিউশন। অর্থাৎ তোমাদেরকে কিন্তু আমরা বলেছি যে কোনো একটা সার্টেন পিএইচে, আমরা যদি ফসফরাস দিয়ে উদাহরণ দিই তাহলে সহজ হবে, যে ফসফরাস সাধারণত ডাইহাইড্রোজেন ফসফেট নিউট্রিয়েন্ট আমরা বলি, একটু এই যে তোমার H2PO4 মাইনাস, ঠিক আছে, H2PO4 মাইনাস এই নিউট্রিয়েন্টটার মেইনলি তোমার প্ল্যান্ট আপটেক করে প্রিডমিনেন্ট ফর্ম। এখন মনে করো যদি দেখা যাচ্ছে পিএইচটা যতই 6 থেকে 7-এর মাঝে হলে সে ফসফেট হিসাবে সে নিউট্রিয়েন্ট সলিউশনে থাকে, কিন্তু যত পিএইচটা কমিয়ে দাও অথবা পিএইচটা বাড়িয়ে দাও ডাইহাইড্রোজেন ফসফেট হিসাবে আর থাকে না, যার ফলে ফসফরাসের আপটেকও কমে যায়। যে দেখো এখানে আমরা ডটেড লাইনটা হচ্ছে নিউট্রিয়েন্টটার অ্যাভেলেবিলিটি একটা সার্টেন পিএইচে, আর এখানে ফসফেট আপটেক, প্ল্যান্টের ফসফেট আপটেক কতখানি হচ্ছে হচ্ছে এটা এই সলিড লাইনটা দিয়ে আমরা বোঝাচ্ছি। তো এখন যতই পিএইচটা কমে যায় ফসফেট আপটেক কমে যায়, যতই পিএইচটা বেড়ে যায় আবার ফসফেট আপটেক কমে যায়, কিন্তু সাধারণত 6 থেকে 6.5 পিএইচে ফসফেট আপটেক বেশি হয়, কারণ এই পিএইচে ডাইহাইড্রোজেন ফসফেটটা বেশি থাকে। একইভাবে আমরা যদি বোরন দেখি, সাধারণত বোরনটা বোরিক অ্যাসিড হিসাবেই তোমার মেইনলি আনডিসোসিয়েটেড বোরিক অ্যাসিড হিসাবে প্ল্যান্ট ডাইরেক্টলি নিতে পারে। এখন যত বোরিক অ্যাসিডটা তোমার পিএইচ যত বাড়তে থাকে এই বোরিক অ্যাসিড ফর্মটা আর প্রিভেল করে না, কমে তার পরিমাণ কমে যায় আনডিসোসিয়েটেড, যার ফলে বোরনের পরিমাণও তোমার আপটেকও কমে যায়। কেমন? আচ্ছা, তো এই জন্য আমরা বলছি এই যে তার মানে আমরা কি বলছি, সলিউশনে তোমার আরেকটা ফিগার একটু না দেখালেই নাই, যে যেমন ধরো তোমার কিছু কিছু আয়ন, যেমন ধরো পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এগুলি সাধারণত হাই পিএইচ, অর্থাৎ পিএইচ যদি 8.5 হয় তাহলে সেই পিএইচে বেশি আপটেক হয়। পিএইচ যত বেশি হবে তোমার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম আপটেক বেশি হবে। এখানে এই আয়নটা আমি এখানে এক্সপ্লেন করতে পারবো, কিন্তু জিঙ্ক, আয়রন, এই ধরনের আয়নগুলি সাধারণত অ্যাসিডিক পিএইচে, মানে স্লাইটলি 6.5 থেকে 5.5 এই পিএইচে বেশি আপটেক হয়, কারণ ওই পিএইচে সে সলুবল ফর্মে থাকে। ঠিক আছে, তো এই জন্য আমরা বলছি যে কোন ধরনের আয়ন পিএইচটা প্রিভেইল করবে সেটা ডিটারমাইন করে হচ্ছে তোমার সয়েলের সয়েল সলিউশন পিএইচ। সেকেন্ডলি আসো এফেক্ট অফ অ্যাপোপ্লাজমিক পিএইচ। অ্যাপোপ্লাজমিক পিএইচ মানে আমাদের ইন্টারসেলুলার স্পেসে, হ্যাঁ, সেখানের পিএইচ অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য আয়ন। যদি সেখানে পিএইচটা অ্যাপোপ্লাজমে বেশি হয়, তার মানে কি পিএইচটা বেশি হওয়া মানে বেশি নেগেটিভ চার্জ আয়ন না, অথবা হাইড্রোজেন আয়নের পরিমাণ কম, তাই না? জি স্যার। নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, মনে আছে তো পিএইচ? তার মানে পিএইচটা যদি বেশি হয় তাহলে সেখানে কিন্তু নেগেটিভ চার্জ বেশি থাকবে। নেগেটিভ চার্জ বেশি থাকলে তখন কিন্তু ক্যাটায়নের ট্রান্সপোর্টটা আসলে কম হবে। আবার বলি, পিএইচটা যদি বেশি থাকে তাহলে নেগেটিভ চার্জ বেশি, তার মানে ক্যাটায়নের ট্রান্সপোর্টটা কম অথবা ক্যাটায়নের পরিমাণও কম থাকবে। আর পিএইচ যদি কম থাকে তাহলে ক্যাটায়নের ট্রান্সপোর্ট বেশি থাকবে। ক্যাটায়নের পরিমাণ বেশি থাকা মানে, আমি তোমাদের এই জিনিসটা বুঝাতে পারিনি আমি। না। আচ্ছা, গুড। তো আমরা বলছি যে যদি পরিমাণে সোজা কথা, অ্যাপোপ্লাজমে যদি আমার অ্যাপোপ্লাজমে নেগেটিভ চার্জড মেমব্রেন হয়, তাহলে বেশি পরিমাণে পজিটিভ চার্জ বাইরে থাকবে, তাই না? জি স্যার। হ্যাঁ। তার মানে পিএইচটা কম থাকবে। হ্যাঁ, পিএইচ তখন কম থাকবে। আচ্ছা, এখন উল্টা সিনারিও চিন্তা করো, পিএইচ যদি বেশি হয় তাহলে নেগেটিভ চার্জ বেশি থাকবে, আর আমরা বলছি মেমব্রেনটা নেট নেগেটিভ চার্জ মেনটেন করে। পিএইচ যদি বেশি থাকে তাহলে ক্যাটায়নের আপটেক কম হবে, আর পিএইচ যদি কম থাকে তাহলে ক্যাটায়নের আপটেক বেশি হবে। বুঝতে পারছো?
স্যার স্যার আবার ওই যে গ্রাফটা দেখাইলেন ওইখানে তো স্যার যে পটাশিয়াম আর ক্যালসিয়াম ওগুলো আর বেশি। এখানে জেনারেলাইজ করছি আমরা। ও ওইটা সয়েল সলিউশনে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সয়েলের প্রপার্টি, সয়েলের যেমন আমার সয়েল পিএইচ মাপলাম, সয়েল ওইখানে পিএইচ যদি আচ্ছা। বেশি পিএইচ থাকে 8.5 থাকে, তাহলে হ্যাঁ ক্যালসিয়াম, তাহলে পটাশিয়াম, ক্যালসিয়াম পটাশিয়াম এই যে এগুলি সলিউশন ফর্মে, অ্যাভেলেবল ফর্মে বেশি থাকে। থাকবে। হ্যাঁ আর যদি নিচু পিএইচ এ যায় সে ক্যালসিয়াম, যে হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট এই ধরনের ফিক্সড ফর্মে চলে যায় আর সলিউশনে থাকে না, যার ফলে আপটেক করতে পারে। একইভাবে বুঝছি। জিঙ্ক যদি বা আয়রন যদি হাই পিএইচ এর ক্ষেত্রে জিঙ্ক হাইড্রোক্সাইড বা আয়রন অক্সাইড হাইড্রোক্সাইড ফর্মে চলে যায়, যার ফলে আর অ্যাভেলেবল ফর্মে থাকে না। যেগুলো পিএইচ যদি 5.5 থেকে 6.5 এর মধ্যে থাকে তাহলে সেগুলো অ্যাভেলেবল হয়। ওটা হচ্ছে সয়েল সলিউশনের ক্ষেত্রে। সলিউশন। আর হ্যাঁ অ্যাপোপ্লাজমের ক্ষেত্রে আমরা বলছি অ্যাপোপ্লাজমে যত বেশি পিএইচ লো থাকবে তোমার সলিউশনে, তোমার পটাশিয়াম যে ক্যাটায়নগুলি বেশি থাকতে পারবে, হ্যাঁ ঠিক আছে? আর যদি জি স্যার পিএইচ যত বাড়বে ক্যাটায়নগুলি কম থাকতে পারবে। কম থাকবে। তাহলে সাপ্লাই যদি অ্যাপোপ্লাজমে কম থাকে তাহলে আপটেকও কম হবে। হ্যাঁ আচ্ছা, এরপরে আসো ইনফ্লুয়েন্স অফ রাইজোস্ফিয়ার পিএইচ অন দ্য প্রোটন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এইটা হচ্ছে ওই যে আমরা বলছি মেমব্রেন পটেনশিয়াল। যদি আমরা পিএইচটা ইনফ্লুয়েন্স অফ রাইজোস্ফিয়ার পিএইচ ফর দ্য, যেমন পিএইচটা যদি রাইজোস্ফিয়ারে বেশি মানে প্রোটন যদি কম থাকে তাহলে কিন্তু রাইজোস্ফিয়ার। তোমার মানে প্রোটন পাম্প করার দরকার হয় না। আবার যদি পিএইচটা যদি বেশি থাকে তাহলে কি তার ফেভারেবল কন্ডিশনটাকে তাকে তৈরি করে নিতে হয়, তখন প্রোটন পাম্প করে সে ক্যাটায়ন ট্রান্সপোর্ট করে। আবার উল্টাভাবে আমি একটু বলি, এবার একটু খেয়াল করে শোনো, যদি প্রোটনটা বাইরে পিএইচটা যদি কম থাকে তাহলে কিন্তু তোমার প্রোটন বেশি থাকে, তখন প্রোটনের কাপল সলিউট ট্রান্সপোর্ট বা অ্যানায়ন ট্রান্সপোর্টারটা বেশি হয়। সিমপোর্ট এবং এন্টিপোর্ট ট্রান্সপোর্টার দেখেছো মনে আছে, সেটা প্রোটনের সাথে করে সে হ্যাঁ কাপল ট্রান্সপোর্ট হয়। আর যদি প্রোটন যদি আবার তোমার কম থাকে, আবার ওই যে প্রোটন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের ব্যাপার ইনফরমেশন মানে তাকে মেনটেন করতে হয়। আমি বলছি যে তার মানে কি তার মেমব্রেন পারমিয়েবিলিটিটাও পিএইচ এর উপরে ডিপেন্ডেন্ট। সংক্ষেপে যদি বলি, মেমব্রেন পারমিয়েবিলিটি ফর আয়ন্স অলসো পিএইচ ডিপেন্ডেন্ট। ইনফ্লুয়েন্স অফ রাইজোস্ফিয়ার পিএইচ ফর দ্য প্রোটন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট অ্যান্ড ড্রাইভিং ফোর্স ফর প্রোটন কাপল সলিউট ট্রান্সপোর্ট। অর্থাৎ সে মেমব্রেনের পারমিয়েবিলিটিটা আয়নের জন্য সে ডিটারমাইন করো এক্সটার্নাল রাইজোস্ফিয়ার পিএইচ। স্যার লাস্টের পয়েন্টটা আরেকবার বললে ভালো হতো, ইনফ্লুয়েন্স অফ রাইজোস্ফিয়ার। আচ্ছা, রাইজোস্ফিয়ার পিএইচ একটু যদি আমরা বলি, রাইজোস্ফিয়ার পিএইচ প্রোটন কাপল ট্রান্সপোর্টার এবং প্রোটন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটাকে তোমার রেগুলেট করে এবং এই ধরনের মেমব্রেনের ট্রান্সপোর্টার সলিউট ট্রান্সপোর্ট গুলো রেগুলেট করে। বাংলায় যদি আমরা বলি সেটা এক লাইনে আমরা বলছি যে ইনফ্লুয়েন্স অফ রাইজোস্ফিয়ার পিএইচ। এটা আমরা যখন এক্সপ্লেইন করব তখন এটা আমার মনে হয় কয়টা বাজে এখন, আর যদি যে আমার সময় শেষ আমাদের পরে তোমাদের কোনো তোমাদের এখন জাস্ট আমি এই যে আমাদের অ্যাসাইনমেন্টের কিন্তু ডেডলাইন ছিল 20 তারিখ, ঠিক আছে? প্রথম অ্যাসাইনমেন্ট, এরপরে কিন্তু আমরা আরেকটা অ্যাসাইনমেন্ট দিব তোমাদেরকে, সেটার ডেডলাইন হচ্ছে নভেম্বরের 10 তারিখ, ঠিক আছে? হ্যাঁ ডিসেম্বর স্যার। নভেম্বর না, সরি, আমি তো তাহলে ব্যাক টু দ্য ফিউচার মানে কি পাস্ট হয়ে যাবে। ব্যাক টু দ্য ফার্স্ট। তাহলে আমরা আমাদের হচ্ছে যে এফেক্ট অফ পিএইচ অন নিউট্রিয়েন্ট আপটেক বাই প্ল্যান্ট রুটস, ঠিক আছে, বা সলিউট ট্রান্সপোর্ট বা নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট বাই প্ল্যান্ট রুটস। আমরা তোমাদের অ্যাসাইনমেন্টে অ্যাসাইন করে দেবো ক্লাসরুমে, অসুবিধা নেই সেক্ষেত্রে। তোমাদের কিন্তু আমি আবার বলে রাখি, অনেকে স্যার কোথায় থেকে লিখবো এগুলো বলছো, মেইনলি আমি সবগুলি পয়েন্টই তোমাদের বই থেকে মিনারেল নিউট্রিশন অফ প্ল্যান্ট যে হায়ার প্ল্যান্টস এই বই থেকে পড়াচ্ছি। তো তোমরা ওই বইটাতেই তোমরা কিন্তু তোমাদের মানে যে সব ধরনের ম্যাটেরিয়ালস খুঁজে পাবে। বাট মানে আমি তোমাদেরকে কম্পেল করছি বইটাকে খুঁজে বের করার জন্য। আমার তোমাদের অ্যাসাইনমেন্টে আসলে বইটা একটু ঘুরে ফিরে দেখার জন্য। আমার কথা বুঝতে পারছো? আর বইয়ের সাথে ভাষা অনেক কঠিন।
না তোমরা এই পর্যায়ে মিডিয়াম ইনস্ট্রাকশন কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হচ্ছে, আমরা বাংলায় বলছি। তো তোমরা যদি বই পড়ে বুঝতে না পারো তাহলে এটা খুব প্যাথেটিক। না স্যার, ওখানে এমন কিছু হচ্ছে প্রতিভাষা মানে কি পরিভাষা দেওয়া আছে যেগুলো আমরা বুঝবো আচ্ছা, না এই তাহলে নেক্সট ক্লাসে আমাদের হবে যে টার্মিনোলজি গুলো তোমরা বোঝো না এগুলি আমাদের সামনে নিয়ে আসা, ঠিক আছে? ঠিক ওকে আছে, স্যার। ওকে। এটা কিন্তু শুধু একটা চ্যাপ্টারে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ডেসক্রাইব করা হচ্ছে। এর জন্য বই থেকে খুঁজে বের করার একটা বড় সহজ উপায় হচ্ছে যে সাবজেক্ট ইন্ডেক্স দেখা পেছনে থাকে, ঠিক আছে, টার্মগুলি খুঁজে বের করা। ওকে, আচ্ছা। স্যার গুগল ক্লাসরুমে কারো কারো সাবমিট করার ক্ষেত্রে টার্ন ইন আর কারো কারো হ্যান্ডেড ইন আসতেছে, ব্যাপার দেখলাম স্যার এটা আমি। টার্নড ইন মানে এখনো দাও নাই, আর যারা দিয়েছো তারা হ্যান্ডেড ইন। টার্ন ইন মানে না স্যার না না, সাবমিট করেছো না, না, যারা টার্ন ইন করেছো তারা সাবমিট করেছো। হ্যাঁ, হ্যান্ডেড ইন কি করে স্যার? হ্যান্ডেড ইন মানে যে মানে ওখানে আমি দেখেছি যে 100 কতজন দিয়েছো জানো তোমাদের। স্যার আমি দুইটা স্ক্রিনশট দেখলাম, একটাতে লেখা আছে টার্ন ইন, মানে সাবমিট করার পর লেখা টার্ন ইন আসে মানে। স্যার আমার মনে হয় যারা বাউয়ের ইমেল থেকে সাবমিট করছে তাদের ক্ষেত্রে স্যার টার্নড ইন আসছে, আর যারা অন্য ইমেল থেকে করছে তাদের ক্ষেত্রে স্যার হচ্ছে হ্যান্ড ইন আসছে। আচ্ছা, আমার ধারণা নাই। এটা বাউয়ের ছিল। আচ্ছা আচ্ছা, না স্যার আমার তো বাবের ইমেল না স্যার, আমার তো আমারও পার্সোনাল বাড়ি ইমেল। না, তাও আমার টার্নিং আছে। আমার টার্ন ইন আমাদের আসছে। তো হ্যান্ডেড ইন। তাই মুশকিল। তাই ক্লাসরুম তোমাদের নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে বোধহয়। আমি আপাতত বিদায় নেই, কেমন? তোমাদের যদি মনে করো যে কোনো ধরনের তোমাদের সিআর আমাকে একটা মেসেজ দিও যদি তোমরা মনে করো যে আলাদা একটা সময় টাইম স্লট তোমাদের প্রবলেম নিয়ে আলাপ করবে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় তখন আমরা একটা আলাদা টাইম স্লটে আমরা যে এখানে তোমাদের কোনো অ্যাটেন্ডেন্স লাগবে না, যার প্রবলেম আছে সেই আসবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, যে তোমরা 3টা বা 3:30টার দিকে ধরো সপ্তাহে, ধরো আজকে ক্লাস তো তোমরা এটা বৃহস্পতিবার দিন করতে পারো, ঠিক আছে? আমার কথা মানে বুঝতে পারছো কি?